সরকারি দলটা কিন্তু মনে রাখতে হবে যে বেআইনি অবস্থায় আছে। গণতান্ত্রিক চর্চা, আইনের শাসনের চর্চা আমরা করতে চাচ্ছি কার কাছে চাচ্ছি? একটা অবৈধ, অনির্বাচিত এবং বেআইনি আপাতত দৃষ্টিতে এরকম একটা সরকারের কাছে। লিমনকে আপনার মনে আছে কিনা ক্রস ফায়ারে তার পা কিন্তু পঙ্গু, সে এখনো এক পা নিয়েই চলছে। আর নারায়ণগঞ্জে আলোচিত 7 হত্যাকাণ্ড, এইসব তো ছিলই আসলে। সব মিলিয়ে আপনি বহুদিন থেকে হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন, কিভাবে দেখছেন এটা? আমি মনে করি যে বাংলাদেশে মানবাধিকারের কোনো গুণগত পরিবর্তন খুব বেশি একটা হয় নাই। যে এই বিষয়টা নিয়ে আসলে চিন্তাভাবনাটা ছিল যে বিগত 16-17 বছরে যেই ধারাবাহিকতা হয়েছে, মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোই একই রকমভাবে হয়তো সংখ্যার দিক থেকে কম, সেই ঘটনাগুলো বাংলাদেশে এখনও ঘটছে। এবং এই সংখ্যার তারতম্যের ফলে মানবাধিকার হরণ কম বেশি হয়, বা মানবাধিকার হরণ হয় না, কম হচ্ছে বেশি হচ্ছে, এই ধরনের চিন্তা করাটা বা আলাপ আলোচনা করাটা আমি খুবই সমস্যাজনক মনে করি। কেননা একজন মানুষের মানবাধিকার হরণ হওয়া আর 1000 মানুষের মানবাধিকার হরণ হওয়া সমান বিষয়। যদি আপনি খুব স্পষ্টভাবে দেখেন যে বিশ্বজিতের ঘটনা থেকে নিয়ে এখানে পাথর দিয়ে যে মেরে ফেলা হয়েছে, এগুলো সবগুলোই যদি আপনি মব জাস্টিসের জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেন, আমি জাস্টিস বলতে চাই, মব সন্ত্রাস বলতে চাই। মব সন্ত্রাসের কখনো জাস্টিস হতে পারে না, আবার জাস্টিস কখনো মব হতে পারে না। আচ্ছা, মব জাস্টিস অক্সিমরন আসলে। হ্যাঁ, আচ্ছা, জি শিওর। মব সন্ত্রাসের শব্দটা আপনি বাংলায় বলতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু একই সাথে যে হিস্টোরিক্যালি যখন এটা কোট অ্যান্ড কোট অবশ্যই মব জাস্টিস শব্দটা দিয়ে যেমন করে ব্যবহার করা হয়েছে, সেই জায়গা থেকে আমি বলছি। তো এই জাস্টিসটা তারা যারা মেরে ফেলেন তাদের চিন্তার জায়গা থেকে একটা বিচার তারা করেন, ওইটাকেই বলা হচ্ছে। এটা আমাদের যে আইনের শাসন রক্ষা করার ক্ষেত্রে থেকে ওটা বলা হয় সেটা নয়। সোশ্যাল ক্রস ফায়ার, যে আমাকেও মারা সম্ভব আসলে গ্রুপ করে। ছাত্রলীগের নেতৃবৃন্দ একসময় বলতো, আপনারা যে মানবাধিকার কর্মী হিসেবে র্যাবের বিলুপ্ত চান, আমরা র্যাব বিলুপ্ত করে দিব যদি বিলুপ্ত করেন আপনারা। কিন্তু তারপরে আমরা কিন্তু রাস্তায় হকি স্টিক বাবা যা 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 নিয়ে নামা দরকার সেটা নিয়ে নামবো। এই কথাগুলো কিন্তু বিগত 16-17 বছরে বিভিন্ন ফোরামে, ইভেন কি টিভি মিডিয়াতে দেখেছিও ছাত্রলীগকে বলেছে। কিন্তু আমি মনে করি যে 2-3টা বিষয় আসলে, যে এই যে পুরনো যে ধারণাগুলো, আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না যাবে না, ধর্মীয় সংখ্যালঘু বলা যাবে কি যাবে না, এগুলো ডিবেটগুলো একই রকমই আছে দেখা যাচ্ছে। খুশি আপা যেরকম বলতেন, খুশি আপার বিরুদ্ধে যারা বলতেন বা ওনারা যারা বলতেন তাদের বিরুদ্ধে যারা বলতেন, এটার আসলে এখনও আমরা যে 1947-এর দাঙ্গা দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করি, এগুলো সমস্যাজনক। কেননা রাজনৈতিক বিলিভ একটা পার্টিকুলার ধর্মীয় জনগোষ্ঠীর থাকতে পারে, সেই রাজনৈতিক জনগোষ্ঠীর উপরে আক্রমণ এক জিনিস, আর সাথে যদি এলিমেন্ট যুক্ত হয় যে তার ধর্মের কারণে আক্রমণ হয়েছে, তাহলে সেটা আরেক জিনিস। এই জায়গাটা বোঝা উচিত। কেননা ট্রাফেলগার স্কোয়ারের ববি আর ঢাকা শহরের 32 নম্বরের ববির ডিফারেন্স আছে, কারণ বাজারের র্যাবের ববিরও ডিফারেন্স আছে। তো এই জায়গাটা বোঝা দরকার যে এই ববিরাই বেসিক্যালি বাংলাদেশের যে অবস্থাটা করেছে, একই সাথে সেনাবাহিনীর কচুক্ষেত থেকে যেই নির্দেশনাগুলো বিগত সময়গুলোতে এসেছে, বিশেষ করে 13-14 সালের ব্রিগেডিয়ার যে জিয়াউল হাসান, এদের আরও কয়েকজনের নাম বলা যাবে, এই জায়গাগুলো নিয়ে আসলে মূলত হয়েছে। কিন্তু এই জন্যই আমি বলতেছি যে আমরা তাহলে গুণগতভাবে কোন জায়গাটাতে পরিবর্তন হলাম। বিপন্ন মানবাধিকার আলোচনায় যদি বিপন্ন আলোচনা হয়, তাহলে তো আমাদের আসলে চিন্তা করতে হবে, এক স্টেপ ব্যাকে যেয়ে দেখতে হবে যে আমরা কি আসলে মানবাধিকার বলতে যা বুঝতেছি এটা কি ইকুয়ালি বুঝতেছি কিনা। কেননা মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশন এস্টাবলিশমেন্ট নিয়ে নানান রকমের গুজব চলছে, তারা LGBTQ রাইটসের দিয়ে দিবে, এগুলো তো একদম বকবাস কথাবার্তা। কেননা ইউনেস্কো, ইউএন উইমেন, এরা অনেক দিন যাবৎ বাংলাদেশে এই মুভমেন্টের নিয়ে কাজ করতেছে, কিন্তু তাদের নিয়ে কোনো সমস্যা নাই। ইভেন যখন বিপন্ন ছিল এই ছাত্ররা, তারা কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের UNRC অফিস যেটা বাংলাদেশে, সেখানে আমি নিজে যে দিয়ে আসছি, এবং তারা ছিলেন ওইখানে, এবং 1 দিন 2 দিন না, 3-4 দিনের মতন পুরোটা সময় তারা সেই ড্রেস পরে কাজ করেছে। এখন তারা মানবাধিকার কমিশনের বিরুদ্ধে। আমি মনে করি যে এটা একটা রাজনীতি আছে। বেসিক্যালি ক্ষমতার ধারণাটা বোঝাটা আসলে খুব জরুরি। এই ক্ষমতার ধারণার কারণেই এই সমস্যাটা হয়। জি ভাই, আমরা শেষ আরেকটা কথা বলে আমি বলি যে বাংলাদেশের এই যে মানবাধিকার হরণের যে চিত্রটা আমরা বর্তমানে দেখছি, ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, এখানে কিন্তু প্রশ্নটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কি সরকারি দল নাই? একজন উপদেষ্টা বলে ফেলছেন আমাদের সরকারি দল মব সন্ত্রাসের পক্ষে না।
সরকারি দলটা কিন্তু মনে রাখতে হবে যে বেআইনি অবস্থায় আছে। গণতান্ত্রিক চর্চা, আইনের শাসনের চর্চা আমরা করতে চাচ্ছি, কার কাছে চাচ্ছি? একটা অবৈধ, অনির্বাচিত এবং বেআইনি আপাতত দৃষ্টিতে এরকম একটা সরকারের কাছে। নিজেরা গণতন্ত্রের নাম করে, আইনের শাসনের নাম করে একটা অগণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিতরে নিজেদেরকে নিয়ে না, গেছে। কিন্তু লেনিন ভাই, জাস্ট ছোট্ট দ্বিতীয় একটা যে প্রশ্ন আমি বিষয়টা- করি, এই 90 সালের পরে 3টা নির্বাচন কিন্তু আমরা অনেক ভালো পেয়েছিলাম, তিনটা সুষ্ঠু, নির্বাচন অবাধ, ভালো পেয়েছেন। নিরপেক্ষ, জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু সুশাসন কি পেয়েছি? কিন্তু এটার বিষয়টা এই Good জন্যই governance পান কি নাই পেয়েছি? যে গঠন এবং তার মানে কি পুনর্গঠনের ইলেকটোরাল জন্য- ডেমোক্রেসি আপনাকে কিন্তু সুশাসনের নিশ্চয়তা দেয় না। রাইট, গঠন এবং পুনর্গঠনের জন্য এরকম একটা অগণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে গেলে আপনার 2007-08 বারবার ফিরে আসতে তাহলে আপনি বাধ্য তত্ত্বাবধায়ক বাংলাদেশ। সরকার চাচ্ছেন না? না, আমি একদমই কি একমত সিস্টেমে না। যাবে নির্বাচন? ভালো হবে কিভাবে? নির্বাচন একটা রাজনৈতিক দলের থেকে আরেকটা রাজনৈতিক দলের কাছে ট্রান্সফার হবে। সেইটাই নিয়েই তো নির্বাচন হলো প্রক্রিয়া। না এতগুলো বছর, তো না, এটা হাসিনা হয় হয়ে নাই, গেল। তাহলে সেই চর্চাটা আমাকে করতে হবে। এই সময়ে এইটার বিষয়ে আমরা একমত হয়েছি, সংবিধান সংশোধন না করে এক্সিস্টিং সংবিধানকে একবার আপহোল্ড করে আবার এই এক্সিস্টিং সংবিধানকে বাতিল করে, এই যে চিন্তা ভাবনা বোধহয় করছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান নতুন করে গ্রহণ করতেও পারবে না, এটাও আমার বিশ্বাস। 2 নাম্বার বিষয়টা হলো একটা মিলিটারি রিফর্ম কমিশন করা দরকার ছিল। যেই ধরনের অপরাধগুলো হাসিন ভাইদের মতন লোকদের সাথে করা হয়েছে সেগুলোকে নির্ণয় করা দরকার ছিল, এবং আয়নাঘরগুলোকে এই পুলিশের বলেন, আর্মির বলেন, মানবাধিকার শিক্ষা ট্রেনিং সেন্টার করতে হবে। 1 2 নাম্বার, আমাদের ছাত্রছাত্রীরা, আমার সন্তানরা সেখানে মিউজিয়ামে বেড়াতে যাবে, কিন্তু এই সমরাস্ত্র প্রদর্শনী দেখার জন্য বিভিন্ন যে মিলিটারি জাদুঘর বানায় রাখছে, এইসব অস্ত্র দেখার জন্য আমার সন্তানরা প্রস্তুত না। এর দ্বিতীয় বিষয়টা হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে তার বিগত 16 বছরগুলোতে বিভিন্ন ধরনের ভিক্টিমহুড তৈরি হয়েছে। 2011 সালের দিকে চিন্তা করেন, 12-র দিকে যদি চিন্তা করেন, শ্রমিকদের ভিক্টিমহুড আছে। 13-তে ইসলামিক আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সাথে উপরে এক্সট্রাজুডিশিয়াল কিলিং করা হয়েছে। পরবর্তীতে হলি আর্টিজানের নাম করে কিলিং হয়েছে। এবং একই সাথে 18-19 সালের পর থেকে তো ব্যাপক হারে মানবাধিকার হরণের বিষয়গুলোতে বিভিন্ন গ্রুপের আছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা নাই। অসংখ্য সমাজে জঙ্গি নাটক হয়েছে, অসংখ্য জঙ্গি নাটক হয়েছে। প্রায় 86 জনকে সন্ত্রাসী বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে মারা হয়েছে, এটা মানবাধিকার সংগঠনের রিপোর্ট। তো আমি বলছি যে এই ভিকটিমহুড কে একত্রিত করতে হবে, সেটাকে আপহোল্ড করার চেষ্টা করতে হবে। শুধু জুলাই বলে একটা গ্রুপ বানানো, 71 বলে একটা গ্রুপ বানানো, 86 বলে একটা গ্রুপ বানানো, এই ব্যবস্থাপনা থেকে সরে আসতে হবে। না হলে বেসিক্যালি যদি 75-এর যে কথা চিন্তা করেন, হাসিনার একজন পরিবারের 18 জন ব্যক্তি মারা গেছে। 18 জন পরিবারের মারা যাওয়ার পরে তার ভিন্ডিকটিভিজম আমরা দেখলাম 2009 থেকে নিয়ে 2024 পর্যন্ত। তো এই ভিকটিমরাও যে নিজেদের পারপিটেটর রোলে চলে যেতে পারে, সেই জায়গাটার দিকেও আমাদের নজর রাখতে হবে। এবং ভিকটিমহুডের জায়গা থেকে প্রতিবাদী ভিকটিমহুডদের একটা সুবিধা হলো যে তারা কথা বলতে পারেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা কথা বলতে যেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিতরে যুক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে জুলাই মুভমেন্টের নেতা নেত্রীরা। তো এই জন্য আমার মনে হয় যে এই যে আমরা যে আলাপ আলোচনাটা করছি, মানবাধিকার উন্নয়নের চেষ্টা করছি, বিপন্ন মানবাধিকারের প্রস্তুতির জন্য চেষ্টা করছি বের হয়ে আসার, সেই জন্য আমার মনে হয় একটা অনেস্ট, সৎ, সুষ্ঠু আলাপ আলোচনাটা জরুরিভাবে করা দরকার। এবং এটা দরকার হলে রাষ্ট্রীয়ভাবে করা দরকার, কেননা রাষ্ট্র এখনো ক্ষমা চায় নাই। সমাজ নানানভাবে সাময়িকীকরণ হয় এগুলো করার মধ্য দিয়ে। কেননা আমি তো বলেছি যে ব্রেড, ট্রাস্টের ক্যাপ্টেন্সের ব্রেড খান আপনি, ব্যাংক আছে, আবার একই সাথে আপনি বুলেট তৈরি করেন ইউএনএ, অন্য জায়গায় শান্তি মিশনে, মানে স্টেটের মধ্যে একটা স্টেট, তাদের সবই আছে। উই নিড টু কেয়ারফুল অ্যাবাউট ইট, যে যখন যে ক্ষমতাশীল ব্যক্তি থাকেন তাকে রোমান্টিসাইজ করার কিছু নাই। নিঃসন্দেহে তাদের অবদান ছিল, তাদের একটা গ্রহণযোগ্য অবদান ছিল। এটা কি তাদের অধিকার ছিল বা তারা কি করেছেন? না, এটা তাদের দায়িত্বই ছিল। দায়িত্বের কাজটা করেছেন, দায়িত্বের জন্য তো তাকে রোমান্টিসাইজ করার কিছু নাই। আমি আমার মানবাধিকার কর্মী হিসেবে যে দায়িত্ব পালন করেছি সেটাই। কিন্তু এগুলো নিয়ে যখন এখন ধরেন 1 বছর আগে সবাই ব্যস্ত, কে কি করছে 1 বছর আগে সেই ছবি নিয়ে ব্যস্ত, এবং ক্রেডিট নেওয়ার জন্য। ভাই, এটা দিয়ে তো কোনো হবে না। আপনি বাংলাদেশের নাগরিক সমাজের প্রায় 80% লোককে সরকারে ঢুকায় ফেলছেন, এখন আপনি কথা বলার জন্য লোক পান না। প্রোগ্রাম ডাকলে একটা ইন্ডিপেন্ডেন্ট সেই ভুল তো ইউনূস সরকারও বলেছে, জনগণের আন্দোলনকে সে বলছে একজনকে দেখিয়ে হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তাহলে ছাত্র জনতার সম্মিলিত মাস্টারমাইন্ডরা তো আবার এটাও বলেছে আমরা প্রস্তর যুগে চলে গেছি, তাই প্রস্তর যুগের একটা মাস্টারমাইন্ড লাগবে এখন। তাই এটা কে? আসিফ মাহমুদ নিজে?